আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, রাতভর ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইরানের হামলায় আমেরিকার বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। বলা যায় পুরো মধ্যপ্রাচ্য ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হামলায় জ্বলছে। এর ভেতরে ইরান কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের লোকজনকে মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে, সতর্ক বার্তা, যাতে তারা মার্কিন সামরিক কোনো ঘাঁটির কাছে না থাকে। এমনকি যে সমস্ত জনবহুল এলাকায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা হাইমার্স সিস্টেম, ক্ষেপণাস্ত্র ছোড়ার যে লঞ্চার, এগুলো মোতায়েন করা আছে, সেই সমস্ত জায়গা থেকে যেন নিরাপদ দূরত্ব বজায় রাখে লোকজনকে, কারণ ইরান সেখানে হামলা চালাবে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সম্পদ বাঁচাতে হলে আমেরিকাকে ইরানের উপরে হামলা করা থেকে বিরত রাখুন। অর্থাৎ ইরানের উপর যাতে আমেরিকা হামলা বন্ধ করে, তার বার্তা দিয়েছেন শি জিনপিং। শি জিনপিংয়ের এই মেসেজ, এই বার্তা আসলে কি অর্থ বহন করে, আমি সে বিষয়ে আশা করি বিস্তারিত আলোচনা করব। এদিকে মার্কিন যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়েছে। তিনি মারা গেছেন, কিন্তু তার মৃত্যু নিয়ে নানান বিতর্ক। কেন এই বিতর্ক, এবং লিন্ডসে গ্রাহাম আসলে কি ছিলেন, কেন তাকে যুদ্ধবাজ বলা হয়, তিনি আসলে কিভাবে আমেরিকার জন্য, তিনি আসলে কিভাবে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর জন্য লাভ বয়ে এনেছেন, সে বিষয় নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, শুরু করি ইরান এবং আমেরিকার মধ্যকার যে হামলা, পাল্টা হামলার ঘটনা, তা নিয়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য ছড়িয়েছে। যেমন ইরান আমেরিকার আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে। আসলে এই তথ্যের কোনো বাস্তবতা আমি যাচাই বাছাই করতে পারিনি, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। আরেকটা ভিডিও ছড়ানো হয়েছে, মার্কিন সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডে কিভাবে ইরান হামলা চালিয়েছিল এবং ইরানের হামলায় কিভাবে জাহাজটি জ্বলেছে, পুড়েছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডকইয়ার্ডে স্থান নিয়েছে, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বাস্তব যে ভিডিওগুলো বা বাস্তব যে তথ্য আমাদের কাছে আসছে, পাচ্ছি বা জানছি আমরা, সেটা হচ্ছে এই যে ইরান গত রাতে কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়ে এবং ড্রোন দিয়ে। ইরানের হামলায় কুয়েতে দুটো মার্কিন ঘাঁটি, আলী আল সালেম এয়ারবেস এবং শেখ আহমেদ আল জাবের বিমান ঘাঁটি, এই দুটো বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে যে আমেরিকার একটা বিমান ঘাঁটি এখানে একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই দুটো ঘাঁটিতে আমেরিকার হাইমার্স সিস্টেম, কেউ বলে হিমার্স, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একদম ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। ইরান এইসব জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো এই হিমার্স ক্ষেপণাস্ত্র যে ব্যবস্থা, এর থেকে 6টা বা 12টা রকেট ছোড়া যায়, আর ক্ষেপণাস্ত্র হলে 2টো অথবা 4টা এরকম। এর আগে পেট্রো ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে কুয়েতে। এরপরে আরও যা ধ্বংস হয়েছে তা হচ্ছে স্ট্র্যাটেজিক রাডার সিস্টেম এবং গোলা বারুদের গুদাম। এই গুদামে ক্ষেপণাস্ত্র ভর্তি ছিল, সেই গুদাম ধ্বংস হয়ে গেছে। এ সমস্ত অস্ত্র এবং প্রতিরক্ষার সরঞ্জাম আমেরিকার। বাহরাইনে P8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, তার মানে সেখানে এই বিমান ছিল। এছাড়া মার্কিন সামরিক ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার একদম কমপ্লিটলি ধ্বংস করেছে। বাহরাইনের নেভাল সাপোর্ট যে বেজ, যেখান থেকে মার্কিন বাহিনীকে সাপোর্ট দেওয়া হয়, এই বেজে হামলা চালিয়েছে এবং সেখানে এত ভয়াবহ হামলা হয়েছে যে সর্বশেষ যে খবর যখন আমি পেলাম, আমি এই ভিডিও যখন করছি তার কিছুক্ষণ আগে, তখনও সেখানে জ্বলছে, ঘাঁটি জ্বলছে। এর ভেতরে নতুনত্ব যোগ হয়েছে, ইরান ওমানে হামলা চালিয়েছে, ওমানের মার্কিন ঘাঁটিতে। সেখানে কি হয়েছে, সেখানে FPS লং রেঞ্জ এয়ার সার্ভিলেন্স রাডার সিস্টেম আছে। এই সিস্টেমের উপরে আঘাত এনেছে ইরান।
আর ওমানে আরেকটি মেরিটাইম অর্থাৎ সমুদ্রে নজরদারি চালানোর জন্য রেডার সিস্টেম সেট করা আছে, তাতেও হামলা চালিয়েছে। এরপরে সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা এয়ারবেজ, সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, জ্বলছে। অ্যাট দ্য সেম টাইম জর্দানের প্রিন্স হাসান এয়ারবেজ, সেখানেও হামলা চালিয়েছে। সেখানে জ্বালানি ডিপো এবং অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে। এর আগে রোববার তো সেখানে বিমানের হ্যাঙ্গার এবং বিমান ধ্বংস হয়েছিল বলে বলা হচ্ছে। কুয়েতে যে অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে সেখানে ATACMS এই ক্ষেপণাস্ত্র ছিল এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। অনেক বড় ক্ষতি আমেরিকার জন্য এটা। ইরান এই সমস্ত হামলার জন্য যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, প্রধানত কদর, ইমাদ, খাইবার শেখান, ফতে 110 এবং জুলফিকার। কেউ কেউ বলছে বা কোনো কোনো মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে ইরান সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর ভিতরে কোনো কোনোটা কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আর সবই তো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান গত রাতে যেভাবে হামলা চালিয়েছে, ইরানের উপরেও কিন্তু আমেরিকা ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের খুজেস্তান প্রদেশের একটি শিল্প অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে, বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরে বন্দর আব্বাসে, সিরিক দ্বীপে, কেশম দ্বীপে, কিশ দ্বীপে, অর্থাৎ পারস্য উপসাগরের যে ইরানি উপকূলের যে এলাকা, এই পুরো উপকূল এলাকার জুড়ে প্লাস ভেতরেও ব্যাপক হামলা চালিয়েছে, অনেক বড় হামলা। এর জবাবে ইরান কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে। শুধু তাই না, ইরান এখানে যে সতর্ক বার্তা দিয়েছে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে লোকজনকে, তাদেরকে বলেছে যে আপনারা সবাই মার্কিন ঘাঁটিগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকেন, তা নাহলে কিন্তু আপনারা মারা যাবেন, হামলা করবে ইরান। পাশাপাশি বিভিন্ন লোকালয়ে, এই সমস্ত দেশের বিভিন্ন লোকালয়ে যেখানে বেসামরিক লোকজন বসবাস করে, সেই জায়গায় হাইমার সিস্টেম, মানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য লঞ্চার সিস্টেম, এগুলো সব বসিয়েছে। সেই সব জায়গা তো ইরান ঠিকই খুঁজে খুঁজে বের করে হামলা চালাবে, তাহলে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি হবে। বেসামরিক লোকজন যাতে হতাহতের শিকার না হয়, ইরান এই জন্য কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে যে আপনারা মার্কিন ঘাঁটি এবং মার্কিন সামরিক অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই সমস্ত যেসব জায়গায় আছে, সেই সব জায়গা থেকে আপনারা নিরাপদ দূরত্বে থাকেন। তার মানে এই সমস্ত দেশে ব্যাপকভাবে হামলা চালাবে ইরান, তাতে আপাতত আর কোনো সন্দেহ নেই। শুধু তাই না, ইরান কিন্তু এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে, পারস্য উপসাগরীয় যে সমস্ত আরব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকাকে ঘাঁটি, বন্দর, আকাশপথ দিয়ে সহযোগিতা করছে, তারা যদি তাদের তেল সম্পদ ব্যবহার করতে চায় তাহলে এখনই এই সমস্ত ঘাঁটি ব্যবহার বন্ধ করুক, অর্থাৎ আমেরিকার সেনারা যাতে এই সমস্ত ঘাঁটি ব্যবহার করতে না পারে। একই কথা বলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। চীনা প্রেসিডেন্ট বলেছেন যে পারস্য উপসাগরীয় এলাকার আরব দেশগুলো যদি তেল এবং গ্যাস ব্যবহার করতে চায়, এই সম্পদগুলো যদি বাঁচাতে চায় ইরানের ক্ষেপণাস্ত্র থেকে, তাহলে এই সব দেশ যেন আমেরিকাকে তাদের ঘাঁটি মাটি ব্যবহার করা থেকে বিরত রাখে, বন্ধ করে দেয়, যাতে আমেরিকা ব্যবহার করতে না পারে। এক। দুই হচ্ছে, শি জিনপিং আরও বলেছেন যে এই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর নেতাদের উচিত ইরানের নেতৃত্বকে ধ্বংস করার জন্য আমেরিকা যেভাবে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে সেইগুলো বন্ধ করতে বাধ্য করা উচিত আমেরিকাকে। তার মানে এখানে চীনের পক্ষ থেকে কিন্তু আরব দেশগুলোকে একদম পরিষ্কার বার্তা দেয়া হয়েছে। এই কথা মানে হচ্ছে যে তার মতামত বা তাদের পর্যবেক্ষণ বা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া। এখন কি করবে সেগুলো সৌদি আরব বা পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ব্যাপার, কিন্তু চীন যে এই বিষয়গুলোকে ভালো চোখে দেখছে না, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে শি জিনপিংয়ের এই বক্তব্য থেকে। এর মানেই হচ্ছে চীন কার্যত ইরানকেই সমর্থন করছে। তার মানে ইরানের উপর যে হামলা চালাচ্ছে আমেরিকা, সেই হামলাকে সমর্থন করলো না বা সেই হামলাকে পছন্দ করছে না, সেই হামলা বন্ধ হওয়া উচিত, তিনি সে বার্তাও দিলেন। ফলে এখানে একদম ক্লিয়ার, কোনো মতেই চীন এই যুদ্ধকে সাপোর্ট করছে না।
আরব দেশগুলো যা করছে তাও পছন্দ করছেন না। তার মানে আরব দেশগুলোকে প্রেসিডেন্ট শি জিনপিং এই বার্তা দিলেন যে তারা যেন, অর্থাৎ আরব দেশগুলো যেন আমেরিকাকে সহযোগিতা না করে। এপাশে হরমুজ প্রণালী তো কার্যত বন্ধই রয়েছে। গতকাল অর্থাৎ রোববার সব কিছু মিলে মোট 6টা জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তার ভিতরে ইরানের 1টি বা 2টি জাহাজে 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। আর একটা জাহাজ ছিল কুয়েতের 5 লাখ ব্যারেল তেলের জাহাজ। মোট 6টা জাহাজ গতকাল চলাচল করেছে হরমুজ প্রণালী দিয়ে। তবে আমেরিকা যে দাবি করছে যে হরমুজ প্রণালী খোলা আছে, না, খোলা নেই, পরিপূর্ণভাবে খোলা নেই। কিছু কিছু জাহাজ যেতে দিচ্ছে ইরান, যেগুলোকে তারা অনুমতি দিচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, আলোচনার শেষ পর্যায়ে মার্কিন যুদ্ধবাজ সিনেটর, যাকে হকিস বলা হয়, এটা মশহুর, তিনি একদম ফেমাস এইভাবেই, হকিস সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর যে বিতর্ক, মৃত্যু সম্পর্কে যে বিতর্ক উঠেছে সেই সম্পর্কে কিছু কথা বলি। বলা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, মানে আকস্মিক মৃত্যু হয়েছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে বা একটা কিছুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মারা গেছে। কিন্তু বলা হচ্ছে তিনি তার আগে ইউক্রেনে ছিলেন এবং ইউক্রেনে একটা ড্রোন উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন। তিনি আমেরিকা থেকে পোল্যান্ড হয়ে ইউক্রেনে গেছেন, ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে আবার আমেরিকা ফিরেছেন। যে সময়সীমা বলা হচ্ছে তাতে তিনি ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে আমেরিকায় ফিরে যেতে পারেন না, এরকম একটা কথা, এরকম দাবি উঠেছে। তিনি মূলত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছে ইউক্রেনের ভেতরে, এই কথা গোপন করার জন্য তাকে তড়িঘড়ি করে বলা হচ্ছে যে তিনি তার নিজ বাসভবনে তিনি মারা গেছেন আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, তিনি যেভাবে মারা যান না কেন, তিনি মারা গেছেন, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তিনি যুদ্ধবাজ হিসেবে খ্যাত কেন, কি করেছেন তিনি? একদম সহজ। তিনি 2003 সালে সিনেটর নির্বাচিত হয়েছেন সাউথ ক্যারোলাইনা থেকে। সাউথ ক্যারোলাইনা থেকে সিনেটর নির্বাচিত হওয়ার পরে 2003 থেকে 2026 সাল পর্যন্ত তিনি 5 বার সিনেটর নির্বাচিত হয়েছেন। এবারও তিনি নির্বাচন করবেন বলে কথা ছিল। তো তিনি সবসময় আমেরিকার যুদ্ধের পক্ষে, অস্ত্র উৎপাদন বাড়ানোর পক্ষে, সামরিক বাজেট বাড়ানোর পক্ষে, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, সামরিক আগ্রাসন বা সামরিক অভিযান যাই বলেন, এইগুলো চালানোর পক্ষে। যেমন এই যে ইরানের ব্যাপারে, ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা চালানো উচিত, ব্যাপকভাবে হামলা চালানো উচিত, একদম ইরানের নেতৃত্বকে, সরকারকে ধ্বংস করে দেওয়া উচিত, গাজাকে একদম ধ্বংস করে দেওয়া উচিত, সিরিয়ায় আমেরিকার হামলা চালানো উচিত, ইরাকে হামলা চালিয়েছে, আফগানিস্তানে, লিবিয়ায়, প্রত্যেকটা জায়গায় লিন্ডসে গ্রাহামের সমর্থন ছিল এবং তিনি সবসময় যুদ্ধের পক্ষে ওকালতি করে, সবসময় অস্ত্র উৎপাদন বাড়ানোর ব্যাপারে ওকালতি করে এবং সবসময় সামরিক বাজেট, মার্কিন সামরিক বাজেট বাড়ানোর ব্যাপারে ওকালতি করে। কারণ কি, তিনি যতবার নির্বাচিত হয়েছেন প্রত্যেকবার মার্কিন যত অস্ত্র নির্মাতা কোম্পানি, এই যে বোয়িং বলেন, লকহিড মার্টিন বলেন, তারপরে আপনার নর্থরপ গ্রুম্যান, এরকম যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি তাকে, কোম্পানির মানে কর্মকর্তারা লিন্ডসে গ্রাহামকে নির্বাচনের সময় তহবিল সরবরাহ করে, তহবিল দেয়, মানে অর্থ দেয়, ডলার দেয়, যাতে তিনি নির্বাচনে ব্যাপকভাবে পয়সা খরচ করতে পারেন এবং তিনি নির্বাচন করার পর থেকে আজ পর্যন্ত কখনো সম্ভবত হারেননি। কারণ কি, ব্যাপকভাবে তিনি টাকা খরচ করেন। আর তাতে এই অস্ত্র কোম্পানিগুলো তাকে কেন টাকা দেয়? তাকে টাকা দেয় মূলত এই কারণে যে তিনি তো অস্ত্র কোম্পানিগুলোর পক্ষে কথা বলেন, অস্ত্র উৎপাদনের কথা বলেন, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, সামরিক অভিযান পরিচালনার কথা বলেন এবং সামরিক বাজেট বাড়ানোর কথা বলেন। এইগুলো যখন হয় তখন অস্ত্র কোম্পানিগুলো আলটিমেটলি লাভবান হয়, যার কারণে লিন্ডসে গ্রাহামকে তারা সবাই পছন্দ করে, তাকে টাকা দেয় এবং তিনিও ওই সমস্ত অস্ত্র কোম্পানির জন্য কথা বলেন, কাজ করেন। ফলে এই লিন্ডসে গ্রাহাম কিন্তু মার্কিন অস্ত্র কোম্পানির স্বার্থ দেখে গেছেন বলে আমরা পর্যবেক্ষণে বলতে পারি। বাট তার এই যুদ্ধবাজ নীতি, অস্ত্র উৎপাদন, মার্কিন সামরিক বাজেট বাড়ানো, দেশে দেশে যুদ্ধ চাপিয়ে দেওয়া, এই সমস্ত বক্তব্য, তার এই সমস্ত অবস্থান, এই নীতির কারণে বিশ্বের বহু দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,
তাতে কোনো সন্দেহ নেই। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশে দেশে বিশেষ করে মুসলিম জনপদগুলো ধ্বংস হয়েছে এবং লাখ লাখ মানুষ, বেসামরিক মানুষ মারা গেছে। এর দায়ভাগ লিন্ডসে গ্রাহামের উপর বর্তায়, এতেও কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে লিন্ডসে গ্রাহাম বিশ্বের বিভিন্ন দেশে দেশে মার্কিন সামরিক অভিযানের জন্য তার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে তাকে কি আসলে দায়ী না করে পারা যায়? তিনি কি দায়ী নন? আপনাদের মতামত কি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে আরেকটি কথা বলি, আমরা নতুন করে আরেকটি চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার অর্থাৎ আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি থেকে শুরু করে অর্থনৈতিক, আঞ্চলিক, কৌশলগত নানা বিষয়ে আলোচনা হবে এবং ইনডেপথ আলোচনা হবে। চ্যানেলটির নাম দেওয়া হয়েছে টক উইথ সিরাজ ইনসাইট। আশা করি আপনারা এই চ্যানেলটিও দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি যে কথা বলতে চাই সেই কথা কিন্তু এই চ্যানেলে মূলত মধ্যপ্রাচ্য এবং ওই অঞ্চলের কথাগুলোই বেশি আসে। সেক্ষেত্রে আমাদের অঞ্চল, আমাদের যে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া বাদ থেকে যাচ্ছে, এই বিষয়েও অনেক বিশ্লেষণ দরকার। সেই জন্য নতুন এই চ্যানেল খোলা, টক উইথ সিরাজ ইনসাইট। আশা করি দুটো চ্যানেলের সাথে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ইনডেপথ আলোচনা নিয়ে আপনাদের জন্য ভিডিও উপহার দেব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন।